মানুষকে যতই ভুল বোঝাক, যতই বুঝুক, যতই করুক হিন্দু মুসলমান, মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুলবে না। জনতা সব জানতা হ্যায়। অন্নপূর্ণার নামে তারা ৩,০০০ টাকা করে দেবে বলে মানুষকে প্রতিশ্রুতি, এটা ভাতা নয়, মানুষকে ঠকানো। মানুষ এর জবাব দেবে। যারা ভারতবর্ষকে আস্তে আস্তে পিছিয়ে দিচ্ছে, তারা বাংলাদেশে পরিবর্তন করবে। উন্নয়নের পরিভাষা কি, এটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছে। মানুষের পাশে ছিলাম, মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকবো। নমস্কার। ভোটের হাওয়া অনুষ্ঠানে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক তথা প্রার্থী বর্তমান তৃণমূল কংগ্রেসের নরেন্দ্রনাথ চক্রবর্তীকে। নরেন্দ্রনাথ বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। নরেন্দ্র বাবু, আপনার কাছে প্রথম প্রশ্ন, এবারে যে জেলাতে 9খানা সিট আছে, যে বিধানসভা ক্ষেত্র আছে, তার মধ্যে তৃণমূল কেমন ফল করবে বলে আশা করছেন? দেখুন, আমরা তো ভোটের আগেই বলেছিলাম মানুষের উপর ভরসা আছে, মানুষের উপর বিশ্বাস আছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিডারশিপ আছে। আমরা পশ্চিম বর্ধমানে 9টা আসনেই জিতবো। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা, ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। এসআইআর এ এত নাম বাদ গেল, তারপরে এই কনফিডেন্স? দেখুন, এসআইআর তো একটা পরিকল্পিত। এরা বুঝতে পেরেছে সামনের দরজা দিয়ে আমাদের ঢোকার চান্স নেই। বাংলার মানুষের কাছে এরা বারবার প্রত্যাখ্যাত হয়েছে, তাই পিছনের দরজা দিয়ে ঢোকার জন্য মানুষকে উৎপীড়ন করে, মানুষকে সন্ত্রস্ত করে, মানুষের ভোটের লিস্টের নাম কেটে দিয়ে এই এনআরসি একটা বাংলার মানুষের কাছে চরম দুঃখজনক অধ্যায়, এবং তার চরম শাস্তি বিজেপি এই ভোটে পাবে। এই মানুষকে উৎপীড়ন করা, মানুষকে কষ্ট দেওয়া, এনআরসির নামে মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে এই যে রাস্তায় দৌড়া করানো, এই যে মানুষকে ইলেকশন অফিস, এসডি অফিস, বিডিও অফিস, ডিএম অফিসে দৌড়ানো, এগুলো মানুষ কিন্তু মনে রেখেছে ভোট দিতে যাওয়ার সময়। এটা মানুষ ইভিএম এর বোতাম টিপে মানুষের প্রতিবাদ করবে। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর। এই যে রাজ্য সরকারের 100-র উপরে প্রকল্প, জনমুখী প্রকল্প যেগুলো আছে, তারপরে এখন যেটা একটা ট্রেন্ড হাওয়া চলছে, পরিবর্তন না প্রত্যাবর্তনের, তো এইটা কতটা এফেক্ট পড়বে বলে আপনি মনে করেন? যে এই যে এত ভাতা রাজনীতি নাকি চলবে না এবারে? দেখুন, কারা পরিবর্তন করবে? যাদের পরিবর্তন প্রয়োজন। দিল্লিতে পরিবর্তনের প্রয়োজন। এমন একটা সরকার আজ দিল্লিতে আছে যারা ভারতবর্ষকে আস্তে আস্তে পিছিয়ে দিচ্ছে। তারা বাংলাদেশে পরিবর্তন করবে? যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে দেখিয়েছেন উন্নয়ন কাকে বলে, উন্নয়নের পরিভাষা কি, এটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছেন। এরা পরিবর্তন চাইছে। আর ভাতা, কোনটা ভাতা? লক্ষ্মীর ভান্ডার? এরা জানে না যে লক্ষ্মীর ভান্ডার হলো ওমেন্স এম্পাওয়ারমেন্ট, নারী শক্তির উত্তরণ। লক্ষ্মীর ভান্ডার মানুষের হাতে ক্ষমতা, আর্থিক ক্ষমতা, এটা মমতা বন্দ্যোপাধ্যায় মায়েদের হাতে দিয়েছেন। আর এরা ভাতার গল্প বলছে। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় কপি করে ভোটের সময়, সবচেয়ে লজ্জাজনক, বিজেপির মতো একটা সর্বভারতীয় দল তারা এরকম বেইমানির রাস্তা নিল। তারা মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে লক্ষ্মীর ভান্ডার মানুষকে দিয়েছেন, তার একটা ইতিহাস আছে। দীর্ঘদিন ধরে মানুষ লক্ষ্মীর ভান্ডার পেয়ে আসছে। এরা ভোটের রাজনীতি করতে এসে আইনের তোয়াক্কা না করে, নির্বাচনী বিধির তোয়াক্কা না করে, এরা মানুষকে অন্নপূর্ণার নামে তারা ৩,০০০ টাকা করে দেবে বলে মানুষকে প্রতিশ্রুতি, এটা ভাতা নয়। কিন্তু আমার বলার কথা যে এটা কি ধরনের মানুষের সঙ্গে চতুরতা করা, মানুষকে লোক ঠকানো। বাড়িতে বাড়িতে যে একটা ফর্ম ফিল আপ করা, সেখানে স্থানীয় প্রার্থীর ছবি আর মোদি সাহেবের ছবি দিয়ে সে ফর্ম ফিল আপ করা হচ্ছে, আর পরে সেই ফর্ম
গুচ্ছ গুচ্ছ ফর্ম জঙ্গলে পড়ে আছে। তার মানে মানুষ বোঝে না, মানুষ ঘাসে মুখ দিয়ে চড়ে, মানুষকে ঠকানো, মানুষ এর জবাব দেবে। মানুষের জবাব দিয়েছে ব্যালট ব্যালট বক্সে। জেলা সভাপতি হিসাবে আপনার যেরকম যেরকমভাবে আপনি বললেন যে জেলায় ভালো কাজ হয়েছে সবকিছু, তারপরে কিন্তু আমরা একটা জিনিস দেখলাম, ভোটের মুখে দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পারিয়াল দলবদল করলেন। কিভাবে দেখছেন বিষয়টা? কতটা দলের ক্ষতি হবে ভোটের আগে? দেখুন, বিশ্ব আমার খুব ভালো বন্ধু, বিশ্ব সম্বন্ধে যতটা কম বলি ততটাই ভালো। তবে এরা হলো সুখের পায়রা, এরা হলো লড়াই করতে জানে না। বিশ্ব তো দলবদল বিশুর একটা মানে নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিশু কংগ্রেস সিপিএম এর প্রার্থী হয়ে বিধায়ক হয়েছিল, আবার ডিগবাজি খেয়ে তৃণমূলে চলে এসেছিল। দিদিকে জিজ্ঞেস করলেন, তুমি থাকবে তো দলে? যার নিশ্চয়তা নেই, যার ক্রেডিবিলিটি নেই, হ্যাঁ, তাকে দল কিভাবে প্রার্থী করবে? আর ও, আমার বলতে খারাপ লাগছে তবু বলছি, তো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না, প্রায় বছর দুয়েক ও উকুন বেঁচেছে বসে বসে। ও ও বলছে যে দলে পচন হয়েছে, পচন হতে হয়েছে। বিশু এক সময় ট্রেড ইউনিয়ন করতো, জেলা ট্রেড ইউনিয়নের প্রেসিডেন্ট ছিল। তার যে এই যে পচন, আমার খুব খারাপ লেগেছে। সে ঘুরে বেড়াচ্ছে, সে রিলস করছে, এটা রাজনৈতিক নেতার পরিচয়? ও যোগ্য জায়গায় গেছে, যেখানে ফেসবুক করলে পরে, ঠান্ডা ঘরে বসে ফেসবুক করলে পরে প্রচার টচার পাওয়া যায়। হ্যাঁ, ও সেই জায়গায় পৌঁছেছে, ও ভালো থাকুক। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success. এবার যাই প্রার্থী হিসেবে পাণ্ডবেশ্বরে এবারে প্রচার কিরকম করলেন, কি 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 কাজ এখনো বিধায়ক হিসেবে বাকি রয়ে গেল, যেগুলো এখনো যদি আবার জিতে আসেন সেগুলো করবেন বলে মনে করছেন? দেখুন, একজন বিধায়কের কাজ কখনো শেষ হয় না। সবচেয়ে বড় কাজ হলো বিধায়কের মানুষের পাশে থাকা। একজন বিধায়ক কত রাস্তা করলো, আমি তো প্রায় 236 কিলোমিটার রাস্তা তৈরি করেছি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ। আমাকে তো সিপিএম এর প্রার্থী বলছিলেন যে বাজারে নারকেল পাওয়া যাচ্ছে না, আমরা এত মানে শিলান্যাস করেছি, সব রাস্তার কাজ শুরু হয়েছে। কিছু দেরিতে হয়েছে, কিছু কন্ট্রাক্টররা এত কাজ নিয়েছে, কাজ শুরু করতে পারছিল না, আমরা বকাঝকা করে কাজ ফাজ শুরু করিয়েছি। তো একজন বিধায়কের কাজ শুধুমাত্র উন্নয়ন বলতে রাস্তাঘাট তৈরি করা নয়, তার যদি পরিসংখ্যান দিই লম্বা লিস্ট তৈরি হবে। আমি তো পাণ্ডবেশ্বর ফাইলস করে মানুষের কাছে পৌঁছে দিয়েছি কি কাজ করেছি, কি কাজ করব। আমি আমার যেগুলো মানুষের ভালো লেগেছে, যেমন ইলেকট্রিক চুল্লি, পাণ্ডবেশ্বর মানুষের দীর্ঘদিনের আশা ছিল যে একটা ইলেকট্রিক চুল্লি। সবাই বলতো যে পাণ্ডবেশ্বর ইলেকট্রিক চুল্লি হবে না, কিন্তু আমি সিএসআর প্রজেক্ট থেকে করিয়ে, একটা কোম্পানির সিএসআর প্রজেক্ট থেকে করিয়ে ইলেকট্রিক চুল্লি করি প্রমাণ করে দিয়েছি যে মানুষের যদি ইচ্ছা শক্তি থাকে মানুষের কাজ করতে পারে। তো আমার দুর্ভাগ্য যে যারা মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছেন তারা তো মানুষের উপকারের জন্য কাজ করবেন, কোথাও ভালো কাজ হলে তাকে সাপোর্ট করবেন, এটা তো বিরোধী দলের। কিন্তু এরা কি করেছে, সেটা আটকে দেওয়ার জন্য, মানুষের চাওয়া পাওয়াকে আটকে দেওয়ার জন্য এরা ইসিএল এর সঙ্গে আমাদের একটা মৌ হয়েছিল সিএমডির সঙ্গে, যে ওরা ইলেকট্রিসিটিটা প্রোভাইড করবে, ওরা সেটা আটকে দিয়েছিল। কিন্তু কোনো কাজ, ভালো কাজ কেউ কি আটকে দিতে পারে? ধন্যবাদ জানাবো অরূপ বিশ্বাসকে, রাতারাতি ট্রান্সফরমার বসিয়ে 21শে জানুয়ারি আমরা ইলেকট্রিক চুল্লি ওপেন করে দিয়েছি। পাণ্ডবেশ্বর ওবি হাব, অটো হাব আমরা করেছি। পাণ্ডবেশ্বরে যে আরবি হয়েছে রেল ওভার ব্রিজ, তার জন্য প্রচুর মানুষ দোকান ঘর হারিয়েছেন। আমরা 176 জনকে দোকান দেবো, তার অটো হাব তৈরি হয়েছে। এবং এই অটো হাবে হোটেল হচ্ছে, পেট্রোল পাম্প হচ্ছে, টাওয়ার হচ্ছে। পাণ্ডবেশ্বর আমরা অত্যাধুনিক বাস স্ট্যান্ড তৈরি করেছি। পাণ্ডবেশ্বর এক জায়গা থেকে সিটি বাস স্ট্যান্ড, সেখান থেকে বাস ছাড়বে সব।
সেখান থেকে সমস্ত কমিউনিকেট হবে গোটা রাজ্যে। আমরা পাণ্ডবেশ্বরের দুর্গাপুর ফরিদপুর ব্লকে কবি নীলকণ্ঠ আমাদের অহংকার, কবি নীলকণ্ঠ আমাদের গর্ব, কবি নীলকণ্ঠ আমাদের শ্রদ্ধা, আমাদের স্বপ্নের মানুষ। সে কবি নীলকণ্ঠ যিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে, পরমহংসদেবকে যিনি গান শুনিয়েছিলেন, সে কবি নীলকণ্ঠর নামে মানুষের ইচ্ছা ছিল একটা কলেজ করার। আমরা কলেজ করতে পারিনি, কারণ পাণ্ডবেশ্বর বিধানসভা ইতিমধ্যে পাণ্ডবেশ্বর কলেজ আছে। আমরা সেখানে একটা পলিটেকনিক কলেজ তৈরি করছি। কারিগরি শিক্ষা দপ্তরের মাননীয় ইন্দ্রনীল সেন তিনি তার সমস্ত ব্যবস্থা করে ওইখানকার আমাদের ওই এলাকার কিছু মানুষ যারা জমির ব্যবস্থা করে দিয়েছেন, তারা কবি নীলকণ্ঠর সনদনামা নিয়ে তারা পৌঁছেছেন মন্ত্রীর কাছে, আমি সঙ্গে ছিলাম, এবং তাদের ঐকান্তিক প্রচেষ্টায় বলতে পারেন আমার কপাল, আমার হাতযশ আর তাদের প্রচেষ্টা, আমরা সবাই মিলে কবি নীলকণ্ঠ নামে পলিটেকনিক কলেজ আমরা একদম তৈরি করে দিয়েছি, সব রেডি। আফটার ইলেকশন আমরা এটাকে শিলান্যাস করে কাজ শুরু করব। এছাড়াও পাণ্ডবেশ্বরের দীর্ঘ 34 বছর ধরে পাণ্ডবেশ্বর মানুষের ব্লক স্বাস্থ্য কেন্দ্র ছিল না। আমরা পাণ্ডবেশ্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে উদ্বোধন হয়েছে, আমরা তার কাজ শুরু করেছি। এরকম পাণ্ডবেশ্বরে আমরা পেয়েছি জল, আমরা প্রায় আমাদের 12টা অঞ্চলে আমার ওভারহেড ট্যাঙ্ক তৈরি হয়ে গেছে। আমরা প্রায় 80% বাড়িতে পাইপলাইন বিছিয়ে দিয়েছি। এবারে আমরা 60% জায়গায় জল পৌঁছেও দিয়েছি। কিছু যেগুলো আমাদের কি বলে ওটাকে, বোরহোলের কাজ চলছে। হ্যাঁ, আমরা কিছুটা দামোদর থেকে, কিছুটা অজয় থেকে, পাণ্ডবেশ্বরের বাড়িতে বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন, জলস্বপ্ন, আমরা আগামী 2 মাসের মধ্যে জল পৌঁছে দেবো মানুষের কাছে। এটা দায়িত্ব নিয়ে বললাম, কথা দিয়ে গেলাম। সবকিছু নিয়ে যারা বেকার যুবক যুবতী আছে তাদের জন্য কি কোনো পরিকল্পনা? হ্যাঁ, আমরা প্রায় 15,000 ছেলে চাকরি হবে। আমরা ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করছি হেতেডোবা এবং অন্যান্য অঞ্চলে আমরা জায়গা দেখছি, সেখানে আমাদের ইন্ডাস্ট্রি তৈরি হবে। অনেক মানুষ, অনেক বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা যোগাযোগ করেছেন, আমরা তাদের জায়গা দেখিয়েছি, অনেকের পছন্দ হয়েছে, তারা কাজ শুরু করবেন। প্রচারের সময় আমরা দেখলাম বিরোধী দলনেতা যিনি আছেন বিজেপির জিতেন্দ্র তেওয়ারি, তিনি কিন্তু আপনাকে অনেক জায়গাতে ব্যক্তি আক্রমণ পর্যায়ে গেছে, সেখানেও করেছেন, কিন্তু আপনাকে দেখলাম অনেকটা সেটা শান্ত মেজাজে উত্তর দিয়েছেন। এবং 2021-এর কথা আমার মনে আছে, আমরা পাণ্ডবেশ্বরে হেলিকপ্টার উঠতে দেখেছিলাম ভোটের সময়, যে অতি সেন্সিটিভ এরিয়া হিসাবে পাণ্ডবেশ্বর বিধানসভাকে ধরা হয়েছিল, কিন্তু এবারে একদম নির্বিঘ্নে ভোট কিভাবে সম্ভব হলো মনে করছেন? দেখুন, পাণ্ডবেশ্বর শাসক দলের জেলা সভাপতির কেন্দ্র, ন্যাচারালি তো নজর থাকবেই। সবাই এসছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন, মাননীয় আসামের মুখ্যমন্ত্রী এসছেন, আর 1 ডজন মন্ত্রী এসছেন। কে আসেননি পাণ্ডবেশ্বরে? তাদের যায় আসে না। আমরা তো পাণ্ডবেশ্বরের মানুষের উপর ভরসা রাখি। ভোট তো পাণ্ডবেশ্বরের মানুষ দেবে। ওই আসামের মুখ্যমন্ত্রী তো হেমন্ত বিশ্ব শর্মাজি তো ভোট দেবেন না। তিনি বেশিরভাগ ঘুরতে পারেননি, অবশ্য ঘুরেছেন, একটু একটু হেঁটেছেন, কিন্তু আমরা মানুষকে যেটা বলেছি যে এই হেমন্ত বিশ্ব শর্মা, ইনি হলেন সেই মানুষ যিনি হলেন যে আমাদের কি বলে ওটাকে, ডিটেনশন ক্যাম্পের জনক। আপনারা জানেন যে আসামে 17 লক্ষ মানুষকে এনআরসি করা হয়েছিল, তার মধ্যে 12 লক্ষ হিন্দু, এবং সারা ভারতবর্ষের মানুষ জানে যে কিভাবে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যে তাদের অত্যাচার করা হয়েছিল। এরা বাংলায়ও ভেবেছিল এরকম ভাবে এনআরসি করবে, তাই 67 লক্ষ হিন্দুকে বাংলায় বাদ দেওয়া হয়েছে। এরা ভেবেছেটা কি? এটা বাংলার মাটি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি। তাই এই মাটিতে হেমন্ত বিশ্ব শর্মার নয়, মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কালো কোট পরে সুপ্রিম কোর্ট চলে গেছেন, সেখানে যে বাংলার মানুষের অভিভাবিকা রূপে বাংলার মানুষের হয়ে লড়াই করেছেন, বুঝিয়ে দিয়েছেন বাংলার মাটি দুর্জয় ঘাটি। তাই দুর্বৃত্তরা যতই করুক, আর দেখুন মানুষের ব্যবহারই মানুষের পরিচয়। কে আমাকে গাল দিল, আই ডোন্ট বদার,
আমি কিছু মনে করি না, কে গাল দিল না দিল, আরে গাল দিলে কি ফোসকা পড়ে? আর সে যে যা বলছে মানুষ বুঝতে পারে। দেখুন, খুব দুঃখের সঙ্গে বলছি, একটা মানুষের প্রাণ হারিয়েছে। আমাদের গ্রামটার নাম হলো আহ, গোবিন্দপুর। সেই গোবিন্দপুর গ্রামে একজনের পাকা বাড়ি আছে, ফ্রিজ আছে, টিভি আছে, সবকিছু আছে তার বাড়িতে। তার গোয়াল ঘরটাকে দেখিয়ে একজনকে পয়সা দিয়ে দেখিয়ে দিল যে সে ঘর পায়নি কেন। এবং এটা নিয়ে এত সমালোচনা হলো, এত ঝড় উঠলো, সেই ভদ্রমহিলা শেষমেশ এদের চাপে, এই বিজেপির চাপে, বিজেপির অন্যায় দুষ্কর্মের ফলে তিনি সুইসাইড করলেন। এটা খুব দুঃখজনক ঘটনা। এর অপরাধীর শাস্তি নিতেই হবে। ওপরে ভগবান আছেন, উনি বিচার করবেন। একটা নিরীহ মানুষের ভোটের জন্য, হ্যাঁ, নিজে প্রচার পাবার জন্য যে এভাবে নোংরা কাজ করেছে, তার এরকম অনেক করেছে, অনেক মিথ্যা কথা দেখিয়েছে, তাতে কিছু যায় আসে না। মানুষ তো বুঝতে পেরেছে। আর মানুষ ওই ভেড়া ভাবে না যে আমি যাচ্ছি, আমাকেও দেখতে পাচ্ছে না। হ্যাঁ, সব জনতা সব জানতা হ্যাঁ। বিধায়কের দরবার প্রতি রোববারে আপনি করতেন, সেখানে করতেন বিধায়ক না, এখন করি সেখানে এই যে জনসংযোগ করি। কতটা আপনাকে আমি অ্যাডভান্টেজ? কোনো রবিবার বাদ দিই না, কারণ আমি মনে করি বিধায়ক হিসেবে এটা আমার দায়বদ্ধতা। মানুষের কথা শোনা, মানুষের অভাব অভিযোগ শোনা, মানুষের পাশে দাঁড়ানো। কি, একটা ডাক্তারের জন্য একটা চিঠি লিখে দিলাম, একটা হসপিটালে ভর্তি করিয়ে দিলাম, একটা বাচ্চার পড়াশোনার ব্যবস্থা করে দিলাম, কারো হয়তো একটা বিয়ে লেগেছে তার পাশে দাঁড়ালাম, কারো একটা মানুষ মারা গেছে তার পাশে দাঁড়ালাম। কিন্তু মানুষগুলো খুব খুশি হয়, তার ডিভিডেন্ড আমি পাবো, এই ভোটে পাবো। মানুষকে যতই ভুল বোঝাক, যতই বুঝুক, যতই করুক হিন্দু মুসলমান, মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুলবে না। মানুষ কিন্তু 3 নম্বর বোতাম টিপে মমতা বন্দ্যোপাধ্যায় ঝুলি ভরে দেবে। আমার শেষ প্রশ্ন, ইসিএল এর ঝাঁঝরা কলিয়ারিতে কয়লা সাথে ছাই মেশানো নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল, সেখানে দলের নাম জড়িয়ে আসছিল। কি এই ঘটনাটা কি কতটা কিভাবে দেখছেন? দেখুন, ওই কি বলবো, আমার মা একটা কথা বলতো যে ওই বেহায়ার, বুঝলেন না, বেহায়ার লাজ নেই লজ্জা নেই, এরা হলো সে বেহায়ার নির্লজ্জের দল। ইসিএল কার? হ্যাঁ, কেন্দ্রীয় শাসিত সংস্থা ইসিএল। সেখানে যদি ছাই মেশাচ্ছে, তো মেশাচ্ছ তো তোমরা, চোর তো তোমরা, তোমার কাছে সিআইএসএফ আছে, তাহলে আপনার দলকে কেন? তোমার ভিজিলেন্স। আরে এরা এরা গোয়েবেলসের নাম শুনেছেন? হিটলারের যে প্রচার করতো, প্রচার সূচি, মিথ্যা কথা বলে বলে মানুষকে বোঝানোর চেষ্টা। কিন্তু বাংলার মানুষ খুব সজাগ, এত ঠকানো সোজা নয়, মানুষ সব জানে। আর এদের মন্ত্রী এসে বলছে, কিরম নির্লজ্জ, ভোটের জন্য এরা কি করতে পারে না। এরা এসে বলছে যে যত ঘর আছে সব গরিব মানুষের থাকবে 100 বার। আরে তুমি কি বলবে, তোমাকে তো আমি বাধ্য করেছি। একমাত্র ইসিএল এ আমি দায়িত্ব নিয়ে বলছি যে ইসিএল এর জায়গার উপর মানুষ, গরিব মানুষ বসেছিল। এটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, তিনি যখন রেলমন্ত্রী ছিলেন। যে কোনো রেলের প্রজেক্ট হলে সেখানে যদি গরিব মানুষ থাকে, তাকে তুলে দিতে হলে তাকে পুনর্বাসন দিয়ে তুলতে হবে, তাকে এমনি তোলা যাবে না। তা আমরাও পাণ্ডবেশ্বরে অন্তত 7টি জায়গাতে ইসিএল কে বাধ্য করেছি পুনর্বাসন দিতে, হ্যাঁ, এবং তার সঙ্গে ক্ষতিপূরণ দিতে। ওরা কি বলবে? ওরা মানুষের ইলেকট্রিসিটি কেটে দিচ্ছে, আমরা বলেছি একদম কাটা চলবে না। ওরা মানুষকে ঘর তো ভেঙে দিচ্ছে, আমরা বলছি একদম চলবে না। গরিব মানুষ কোথায় থাকবে? এত বড় সংস্থা, আমাদের কয়লা কেটে নিচ্ছ, আমাদের ধস, আমাদের ধুলো, আমাদের ধোঁয়া, জলের স্তর নেমে যাচ্ছে, আর আমাদের 5টা গরিব মানুষ ঘরে থাকবে। সেখানে বড় বড় ওটা নাটক। জিএম কে বলছে এটা নোটিশ চেটাও, আমি যে ছিড়বো। এসব নাটক মানুষ জানে। আমরা মানুষের সঙ্গে থেকে কাজ করি। ভোটের সময় এসে পরিযায়ী পাখির মতো ছিড়তে হয় না। মানুষ জানে যে আমরা কাগজ দিতেই দিই না, তুই কাগজ কি দিবি। তো সুতরাং আমরা মানুষের সঙ্গে আছি, গরিব মানুষের সঙ্গে আছি, সব রকম ভাবে আছি, মানুষের পাশে ছিলাম, মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকবো। জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর কিন্তু কনফিডেন্স লেভেল যেটা বলছে সেটা হচ্ছে যে জেলায়
যে ৯টা বিধানসভা কেন্দ্র আছে তাতে তৃণমূল কংগ্রেস ভালো ফল করবে, তা তেমনটাই নয়, আশাবাদী। কারণ হ্যাঁ, কুলটিতে অভিজিৎ ঘটক জিতবে। কারণ কুলটির যিনি বিধায়ক তিনি কোনো কাজ করেননি, মানুষ উন্নয়ন দেখবে, কুলটিতে অভিজিৎ ঘটক জিতবে। মলয় ঘটককে হারায় কার সাধ্য? মলয় ঘটক বিপুল ভোটে জিতবে। বিধান আমাদের উপাধ্যায়, সে জেলার মধ্যে সবচেয়ে বেশি মার্জিনে জিতবে। আমাদের রানীগঞ্জে কালো বরণ মণ্ডল এবার নতুন প্রার্থী, কালোদা এবং দারুণ ভোটে জিতবে। তাপস বন্দ্যোপাধ্যায় আসানসোল সাউথ এবার ওই বিস্কুট রানী অগ্নিমিত্রা পালকে হারাবে। পাণ্ডবেশ্বরের মানুষ আমার সঙ্গে আছেন, দলের সঙ্গে আছেন, দিদির সঙ্গে আছেন, উন্নয়নের সঙ্গে আছেন, ভোটের বাক্স তার প্রমাণ করে দেবে। জামুরিয়ায় হররাম সিং তিনি লড়াই করে মানুষকে প্রমাণ করে দিয়েছেন, ৪০ বছর পর সিপিএম এর দুর্গে ফুল ফুটিয়েছেন, তার নাম হররাম সিং, জিতবেন। আর কবি দত্ত সবচেয়ে ভালো প্রার্থী, ওই সিটে বিজেপির প্রার্থীকে হারাতে কবি দত্তর চেয়ে ভালো প্রার্থী আর হতো না। কবি দত্ত ওখানে প্রমাণ করে দেবে যে দুর্গাপুর ভদ্রলোকের জায়গা। হ্যাঁ, ওখানকার বিজেপির প্রার্থী যে সমস্ত ছবি ছাপা বেরিয়েছে, ফেসবুকে বেরিয়েছে, তারপরে ভদ্রলোক বলা যায় না। সুতরাং দিদি ওখানে ভদ্রলোককে প্রার্থী করেছেন, বিজনেস কমিউনিটিকে একটা মেসেজ দিয়েছেন, সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে তৃণমূল কংগ্রেস চলে। কবি দত্ত প্রার্থী হয়ে তার প্রমাণ করেছে এবং জিতবে, ভালো ভোটে জিতবে। আর আমাদের আমাদের সবচেয়ে সম্মানীয় বিদগ্ধ পণ্ডিত মানুষ, দুর্গাপুরের অহংকার, দুর্গাপুরের গর্ব, প্রদীপ মজুমদার সাহেব আবার পুনর্নির্বাচিত হয়ে দুর্গাপুরের মানুষের পাশে থাকবেন। আমি দাঁড়িয়ে বসে কথা দিয়ে যাচ্ছি, ৯ জয়, ৯টা আসনই বিজেপিকে পর্যদুস্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় আবার সবুজ ঝড় উঠবে। যেটা বলছিলেন জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের, যে জয়টা শুধু সময়ের অপেক্ষা, আর জয়টা কিন্তু ৯-০ হতে চলেছে পশ্চিম বর্ধমান জেলায়। তবে ফল কি হবে তা তো ৪ঠা মের পরেই জানা যাবে। দুর্গাপুর থেকে কৌশিক বড়ুয়ার রিপোর্ট, দ্য ই পেপার ডিজিটাল।